পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। এক ধরনের ছোঁয়াচে কাছাকাছি থাকলেও কারণ এটা ছড়িয়ে পড়তে পারে, সো আইসোলেশন ইজ মাস্ট, সেটা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এরকম একটা ইমার্জেন্সিতে, সেটাই করার কথা ছিল। এছাড়া যেটা হলো যে জেলা উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শুরুতে বলেছি যে এটা আমাদের অবহেলা বা আমাদের সংকট না, কিন্তু খুবই মর্মান্তিক ব্যাপার হচ্ছে আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশও যথেষ্ট না, আমরা বুঝি, এবং আমরা ভবিষ্যতে যাতে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, অন্তত আমাদের গাফিলতির কারণে যাতে পরিস্থিতি না হয়, আমরা সেই চেষ্টা সর্বোচ্চভাবে করব। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি এটা অত্যন্ত প্রিভেন্টেবল একটা ডিজিজ। সেই ডিজিজে যখন শিশুরা মারা যায়, খুবই মর্মান্তিক ব্যাপার। আমরা অ্যাট এনি কস্ট এগুলো প্রিভেন্ট করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে, এবং আপনারা জানেন যে ফুটপাথে যে অবৈধ দোকানপাট আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের ক্ষেত্রে কর্তৃক সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর এবং জাহাজের ওয়েটিং টাইম ভালো হয়েছে, মানে কমেছে। পরিবেশ মন্ত্রণালয়ের দিক থেকে যেটা হয়েছে, বন অধিদপ্তর কর্তৃক 1,50,00,000 চারা উৎপাদন করা হয়েছে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন আছে। জবরদখলকৃত বনভূমির মধ্যে 198.48 একর বনভূমি উদ্ধারপূর্বক বনায়ন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। বন বিভাগ 0.22 একর এরকম একটা হিসাব আছে, কিন্তু মোট 198.48 একর বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন কার্যক্রম শুরু হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে স্পোর্টস, মানে বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নতুন করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার এটাকে খেলাধুলার ক্ষেত্রেও এটার আওতা বাড়ানো হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং হবে, সেটা নিয়ে আজকে সকালেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠকে আমরা ছিলাম। সো আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যেটা তার জন্য ভালো এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী 30 এপ্রিল 2026 মাননীয় প্রধানমন্ত্রী এটাও উদ্বোধন করবেন। গত 30 মার্চ 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পদক অর্জনকারী 129 জন খেলোয়াড়দের মাসিক 1 লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করেছেন, ক্রীড়া কার্ড দিয়েছেন, এবং যারা স্বর্ণ পদক পেয়েছেন তাদেরকেও খুবই 3 লক্ষ টাকা একক ক্ষেত্রে, দলগত ক্ষেত্রে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। প্রবাসী কল্যাণ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের 6 জন নাগরিক মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছে। 3 জনের মরদেহ আনা হয়েছে, এবং তাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের মরদেহ দাফন কার্যের জন্য 35,000 এবং 50,000 করে তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহযোগিতা হিসাবে তাদেরকে 3 লক্ষ এবং বিমার 10 লক্ষ টাকা দেওয়া হবে। তার মানে আমরা এটা এনশিওর করতে চাই যে কর্মীরা আমাদের জন্য বিদেশে গিয়ে অনেক কিছু করেন, এবং আমরা যে এই রিজার্ভ কথা বলি, আমাদের অর্থনৈতিক উন্নতির কথা বলি, বা আমাদের গ্রামীণ অর্থনীতি যে পাল্টে গেল যে মানুষগুলোর অবদানের কারণে, সেই মানুষগুলোর যদি কোনো বিপদে পড়েন, এই সরকার তাদের পাশে থাকতে চায়, এবং আর এই ব্যাপারে কাজ আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি। সড়ক পরিবহনের ক্ষেত্রে গণপরিবহনের জিপিএস কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউটার্নগুলোকে নিরাপদ করার চেষ্টা করা হচ্ছে। ফেরিতে যানবাহনের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি গত ঈদের সময় ফেরিতে যানবাহন ওঠানামার একটা সংকটের কারণে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা কোনো দুর্ঘটনাই ঘটুক চাই না, কিন্তু প্রতিটা দুর্ঘটনা আবার যেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারে সেই চেষ্টা হচ্ছে। সো সেখানে আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি। বিভিন্ন জায়গায় যে অনিয়ন্ত্রিত বাস কাউন্টার আছে, আমরা সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য কাজ করছি। এসি বাসের ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত না এখনও, সরকার যে ভাড়া নির্ধারণ করে সেটা মূলত নন এসি বাসের, তো আমরা সেটারও নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিদ্যুৎ জ্বালানি নিয়ে শেষে বলি, সম্ভবত এটা নিয়ে অনেক বেশি কথা হবে, আমি সেটাই আসছি। তার আগে অন্য দুটো একটু বলে নিই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র, জিয়া স্মৃতি জাদুঘর, ইতিহাস বিজড়িত জাদুঘর স্থাপত্য সংরক্ষণের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেকটা তথ্য একটু আমি জানিয়ে দিতে চাই। আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, মন্ত্রণালয়ের সবাই ছিলেন, আমি ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ছিলাম। খুব দ্রুত এটা হয়তো সামনে আপনারা অফিসিয়ালি জানবেন, সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য এক ধরনের বই পড়ার কম্পিটিশনও শুরু হতে যাচ্ছে, এটুকু আমি আগাম জানিয়ে দিতে পারি।
ডাক টেলিযোগাযোগের ক্ষেত্রে পাবলিক স্পেসে ফ্রি ওয়াইফাই নেওয়া হয়েছে, চলন্ত ট্রেনে ইন্টারনেট থাকবে ইত্যাদি ইত্যাদি। আমরা একটু সম্ভবত মূল যে আলোচনার জায়গা জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে একটু কথা বলা দরকার। মানে আমাদের মধ্যে এই ভীতি বা সংশয় আছে যে জ্বালানির সরবরাহ কি অনেক কমে গেছে, যে আমরা এত বড় লাইন দেখছি, এটা কি জ্বালানি দেওয়া হচ্ছে না। কয়েকটা ডেটা যদি আমরা খেয়াল করি, 2025 এবং 2026-এর মধ্যে ডিজেল 2025 সালে সরবরাহ করা হয়েছিল 3,96,098 মেট্রিক টন, মার্চে 3,63,512 মেট্রিক টন। কিছুটা কমেছে তো বটেই, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্টলি কমে গেছে তা না। অকটেন 36,982 মেট্রিক টন ছিল 2025-এর মার্চে, মানে আমরা দুটো বছরের মার্চকে তুলনা করছি। অকটেনের সরবরাহ বরং খানিকটা বেড়েছে, 37,439 মেট্রিক টন। পেট্রোলে গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই আমাদের সরবরাহ জনিত কিছুটা সমস্যা আছে, কিছুটা, শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না। কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। এটার জন্য যেটা আমরা দাবি করেছি যে প্রচুর অবৈধ মজুদ হয়। অনেকেই আশঙ্কার কারণ আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটার কারো ইভিল ইন্টেনশন আছে। সেটা হচ্ছে যে তারা কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ এই প্রশ্ন অনেকেই করেছেন, যৌক্তিকভাবেই আমাদের জ্বালানির দাম যদি অনেক কম হয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়, পাচার হওয়ার প্রবণতা থাকবে। কিন্তু তার চাইতেও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। সো এরকম আমরা প্রচুর পাচ্ছি। আর মজুদ সংক্রান্ত তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি যে আমরা এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সকালে মজুদের পরিমাণ ছিল: ডিজেল 1,14,122 মেট্রিক টন, অকটেন 10,151 মেট্রিক টন, পেট্রোল 13,805 মেট্রিক টন। আমাদের বিদ্যুৎ জ্বালানিতে আপনারা জানেন প্রচুর ভর্তুকি আগে জমা হয়ে গেছে। মানে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছিলেন, আপনাদের হয়তো অনেকে চোখে পড়েছে, যে এখানে প্রায় দেউলিয়া একটা খাত। মানে এই সরকার দায়িত্ব নেওয়ার সময় 45,000 কোটি টাকার বেশি সেটা ছিল। সো এই ধরনের ভর্তুকি আমাদের আছে, এই ভর্তুকি আসলে চলবে, আপাতত চলছে। কারণ আমরা যেভাবে জ্বালানির মূল্য ঠিক রাখছি, সেক্ষেত্রে এখানেও আমাদের ভর্তুকি বাড়াতে হচ্ছে। সো এই পরিস্থিতিটা এখনও যে খুব কন্ট্রোলের জায়গায় আসছে তা না। আমরা যদি একটু আমাদের বিশেষ করে বিদ্যুৎ বিভাগের দেনার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আইপিপিগুলো, যেগুলোকে আমরা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হিসেবে চিনি, সেগুলোতে 20,272 কোটি টাকা বকেয়া। আদানি পাওয়ারের 2,904 কোটি টাকা, জয়েন্ট ভেঞ্চার 6,434 কোটি টাকা, পেট্রোবাংলা 10,045 কোটি টাকা, সরকারি বিদ্যুৎ কোম্পানি সমূহ 7,303 কোটি টাকা। সো একটা বিরাট বড় ভর্তুকি আছে। এই ভর্তুকিটা ম্যানেজ করার চেষ্টা সরকারের দিক থেকে হচ্ছে, যাতে জনজীবনে খুব বেশি চাপ এই ভর্তুকি না পড়ে। চাপ কিছুটা পড়বেই, এটা যতটা কমানো যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের